আসসালামু আলাইকুম। নুসরাত জাহান, প্রভাষক দর্শন, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই আলোচনায় প্রকৃত আরোহের বৈশিষ্ট্য এখন আলোচনা করব। গত ক্লাসে প্রকৃত আরোহ এর প্রকারভেদ নিয়ে বলেছিলাম। প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হলো অবশ্যই এখানে আরোহমূলক লম্ফ থাকতে হবে। আরোহমূলক লম্ফটা হচ্ছে একটি জানা থেকে অজানায় গমনের যে প্রক্রিয়া, বিশেষ থেকে সার্বিক, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত গমনের যে প্রক্রিয়াটা, সেটাকে গমনের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য গঠনের যে প্রক্রিয়াটি, সেটিকে বলা হয় আরোহমূলক লম্ফ। যেমন আমরা একটি যুক্তিবাক্য গঠন করলাম, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, জামাল হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে আমরা কয়েকটি জানা বিষয় থেকে একটি অজানা বিষয় সম্পর্কে নতুন একটি যুক্তি বাক্য প্রদান করলাম, সেটি হচ্ছে আরোহমূলক লম্ফ। অর্থাৎ প্রকৃত আরোহ হতে হলে অবশ্যই এখানে আরোহমূলক লম্ফ থাকতে হবে। 2 নম্বর যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে প্রকৃত আরোহের অপর নাম হলো যথার্থ বা সুসংহত আরোহ। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো প্রকৃত আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পাশাপাশি কোনো শ্রেণী বিভাগে কার্যকারণ সম্পর্কও বিদ্যমান থাকে। যেমন ধরো, প্রকৃতির নিয়মটাকে প্রতিদিন একই নিয়মে সূর্য ওঠে, সূর্য ডোবে, পৃথিবী প্রতিদিন একই নিয়মে ঘুরছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম, এগুলোতে কারো কোনো হাত থাকে না। আর কার্যকারণ সম্পর্কটা ধরো, রহিমের সাথে মরণশীলতার একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, কামালের সাথে মরণশীলতার একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে এই ধরনের যেগুলোকেই বলা হয় কার্যকারণ সম্পর্ক। আর এই যে মানুষ মারা যাচ্ছে, রহিম মারা যাচ্ছে, করিম মারা যাচ্ছে, সব কিছুর ভিত্তিতে আমরা ধারণা করতে পারি পৃথিবীর সকল মানুষও মারা যাবে। এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃত আরোহের প্রকারভেদ সম্পর্কে যুক্তিবিদ মিল বলেছেন। যুক্তিবিদ মিল প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করেছেন: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যানুমান। বৈজ্ঞানিক আরোহটা হচ্ছে এমন আরোহ যে প্রকৃত আরোহে প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ সম্পর্ক উভয়ই উপস্থিত থাকে, সেটিকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। আর অবশ্যই আরোহমূলক লম্ফ থাকতে হবে। আর অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে যেখানে প্রকৃতির নিয়ম থাকে কিন্তু কার্যকারণ সম্পর্ক থাকে না, কিন্তু আরোহমূলক লম্ফ অবশ্যই থাকবে, সেটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। আর সাদৃশ্যানুমান হচ্ছে দুটি আরোহের মিলের ভিত্তিতে, যখন দুটি জিনিসের মিলের ভিত্তিতে যখন আমরা একটি যুক্তিবাক্য প্রদান করি, সেটিকে বলা হয় সাদৃশ্যানুমান। এবার আসো বৈজ্ঞানিক আরোহে। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে, সংজ্ঞায় দেখো, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত সাপেক্ষে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। অর্থাৎ যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি থাকবে, সেই দুটির উপস্থিতির ভিত্তিতে যখন কয়েকটি বিশেষ দৃষ্টান্তের সাপেক্ষে আমরা একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করতে পারবো, সেটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। যেমন দেখো, হাসান হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, কাশেম হয় মরণশীল, তুষার হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে দেখো, কয়েকজন মানুষের সাথে মরণশীলতার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে, অর্থাৎ মানুষের সাথে মরণশীলতার একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে। কয়েকজন মানুষের সাথে মরণশীলতার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে, অর্থাৎ প্রকৃতিতে এটা ঘটেই চলেছে, বছরের পর বছর ঘটে চলেছে, মানুষ মাত্রই মারা যাবে। তো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ওই একই অবস্থা বিদ্যমান থাকলে অন্যান্য মানুষেরও মৃত্যু ঘটবে। তাহলে বোঝা গেল তোমাদের ব্যাপারটা, যে বৈজ্ঞানিক আরোহটা কি, যেখানে প্রকৃতির নিয়ম থাকবে এবং কার্যকারণ সম্পর্ক থাকবে। এভাবে আমরা কি করি, আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম এবং আরোহমূলক লম্ফটা ভূমিকা পালন করে থাকে। কি কি থাকে? প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম এবং আরোহমূলক
লম্ফ। তোমাদের কিন্তু অবজেক্টিভে দিবে যে নিচের কোন আরোহে প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ সম্পর্ক উভয় উপস্থিত থাকে? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান, পূর্ণাঙ্গ আরোহ। তো তখন তোমাদের বলতে হবে যে বৈজ্ঞানিক আরোহে শুধুমাত্র প্রকৃতির নিয়ম এবং কার্যকারণ সম্পর্ক উভয়ই একসাথে উপস্থিত থাকে। এখন দেখো বৈজ্ঞানিক আরোহের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেখানে আমরা আজকে একটিমাত্র বৈশিষ্ট্য নিয়ে আপাতত আলোচনা করব, পরবর্তীতে বাকিগুলো ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহের আমি কিছুটা সংক্ষেপে লিখেছি, বইয়ে বিস্তারিত দেওয়া আছে, তোমরা রিডিং পড়বে। অবশ্যই যে টপিকটা পড়াবো সেটা অবশ্যই তোমরা বই খুলে পড়ে তারপরে ক্লাসটা দেখবে, আর হচ্ছে অবশ্যই রিডিং পড়তে হবে। আর দেখো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি হয়? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় একটি সার্বিক যুক্তিবাক্য, সার্বিক সংশ্লেষক বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এখন কথা হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যটা কি? তো এটি আলোচনার প্রথমেই আমরা সার্বিক বাক্যটা আলোচনা করব। যে যুক্তিবাক্যের বিধেয় তার উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। অর্থাৎ একটি যুক্তিবাক্য, আমরা জানি যে বাক্যের দুটো জিনিস থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্যটা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, ধরো মানুষ সম্পর্কে কিছু বলা হলো, সেটা মানুষটা হচ্ছে উদ্দেশ্য। আর মানুষ সম্পর্কে ঠিক যেই কথাটি বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে যেই কথাটি বলা হয় সেটাকেই আমরা বিধেয় বলি। তো যেই যুক্তিবাক্যের বিধেয়টা তার উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বলা হয় সার্বিক যুক্তিবাক্য। আর সংশ্লেষক যুক্তিবাক্য হচ্ছে যে যুক্তিবাক্যের বিধেয়, এখানে সংক্ষেপে বলেছি, আগেই বলেছি, আমি কিছুটা সংক্ষেপে লিখেছি। তো যে যুক্তিবাক্যের বিধেয় তার উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো তথ্য দেয় সেটাকেই বলা হয় সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে দেখো, যেমন ধরো যে আমার আগের মতোই রহিম হয় মরণশীল, সেটা না বলে আমি এখানে লিখেছি ক হয় মরণশীল, ক একজন মানুষ, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এটি হলো একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যের উদাহরণ। কিভাবে? তুমি দেখো এই বাক্যটিতে বিধেয়, এই বাক্যটি কি? বিধেয়টা তার সমস্ত উদ্দেশ্য সম্পর্কে কি করছে? স্বীকার করছে বলে এটি একটি সার্বিক বাক্য। যেমন ধরো মরণশীলতা, বিধেয় ক হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে মরণশীলতা। এই বিধেয় মরণশীলতা ক সম্পর্কে কি করছে? তার সমগ্র উদ্দেশ্যকে মরণশীলতা, এই যে মরণশীল যে ব্যাপারটায় যে আমাদের সকল মানুষ হয় মরণশীল, এই মরণশীলতা জিনিসটা কিন্তু আমাদের উদ্দেশ্য সকল মানুষকে কি করছে? স্বীকার করছে যে সকল মানুষ হয় মরণশীল, এই জিনিসটা স্বীকার করছে, যার কারণে এটি একটি সার্বিক যুক্তিবাক্য। তারপরে দেখো, আর যখন দেখো আবার সেই মরণশীলতাতেই আসো, কারণ এখানে মানুষ সম্পর্কে বলা হচ্ছে, মানুষটা হলো উদ্দেশ্য, আর মানুষ সম্পর্কে যেই কথাটি বলা হচ্ছে মানুষের মরণশীলতা সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং মরণশীলতা হচ্ছে বিধেয়। তো আমাদের সংশ্লেষক যুক্তিবাক্যের যে সংজ্ঞাটি সেটি হচ্ছে বিধেয় কি করবে? তার উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দিবে। যেমন ধরো আমরা দেখলাম যে কর বিধেয় বলেছে ক হয় মরণশীল, খর বিধিও বলেছে খ হয় মরণশীল, গড় বিধিও বলেছে গ হয় মরণশীল। তো সেখান থেকে আমরা একটি নতুন তথ্য পেলাম। মরণশীল জিনিসটা আমাদেরকে কি তথ্য দিল? মরণশীলটা কিন্তু বিধেয়, তো সেই বিধেয়টা আমাদেরকে কি তথ্য দিল? যে সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এই যে সকল মানুষ হয় মরণশীল, এখানে মরণশীল কথাটি সকল মানুষ সম্পর্কে একটি নতুন তথ্য দিল, সেটি হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য।
আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, অর্থাৎ এটা সার্বিক, দেখো সার্বিক সংশ্লেষক আমাদের এই আরোহের এই যে সকল মানুষের মরণশীল, এটি কিন্তু বৈজ্ঞানিক আরোহ, এটি হচ্ছে সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তটা আমাদের কি দিল? সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। কিভাবে? দেখো সার্বিক, প্রথমে তো এটা সকল মানুষের মরণশীল, যে মরণশীল কথাটি আমাদের উদ্দেশ্যকে স্বীকার করছে, যে উদ্দেশ্য মানুষকে স্বীকার করছে যে হ্যাঁ সত্যি মানে পৃথিবী মানুষ হয় মরণশীল। তারপরে এই যে বিধেয়টা, মরণশীল বিধেয়টা নতুন পাশাপাশি একটি নতুন তথ্য দিচ্ছে, যে এতদিন জানতাম যে ক মারা গেছে সে মরণশীল, খ মারা গেছে সে মরণশীল, গ মারা গেছে সেও মরণশীল, কিন্তু এখন আমরা একটি নতুন তথ্য পেলাম কি, যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল। এই যে একটি লাইনের মাধ্যমে তিনি দেখালেন যে এখানে সার্বিক বাক্য রয়েছে এবং সংশ্লেষক বাক্য রয়েছে, উভয় মিলে, এটি যেহেতু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত, উভয় মিলে এটি হলো একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তো আজকে এ পর্যন্তই থাক, কিছু না বুঝলে তোমরা জানাবে, বইটা একটু পড়বে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ থেকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাইকে।